নন কমিউনিকেবল ডিজিজের ব্যাপারে আলোচনায় সবার আগে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ কী। নন কমিউনিকেবল ডিজিজ সাধারণত ক্রনিক বা লাইফস্টাইল ডিজিজকে বলা হয়, যেটা হার্ট ডিজিজ বা স্ট্রোক বা ক্যান্সার, ক্রনিক লাং ডিজিজ, ডায়াবেটিস, এইগুলোকে সাধারণত আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি। এই ডিজিজগুলো কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট কিলার এবং আমাদের দেশে এবং বিভিন্ন লো সোশিওইকোনমিক কন্ডিশনের দেশেও কিন্তু এটা সবচেয়ে লিডিং কজ অফ ডেথ। হ্যাঁ, এবং কজ এভরি ইয়ার এরা একটা বিশাল ডেথ টোল নিয়ে চলে। কত সেটা আমি পরে আসছি। নন কমিউনিকেবল ডিজিজের ইম্প্যাক্ট কী? ভেরি গুড। নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে মেজর বার্ডেন আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা বয়ে নিয়ে যায়, গভর্নমেন্ট এবং সোসাইটির ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল লেভেলে এরা প্রিম্যাচিওর ডেথ করে, সিভিয়ার ডিসেবিলিটি, যারা বেঁচে থাকে তাদের ক্ষেত্রে সিভিয়ার ডিসেবিলিটি করে। নন কমিউনিকেবল ডিজিজ জীবনকে ছোট করে দেয়, তার মোস্ট প্রোডাক্টিভ এজে একজন মানুষকে টেনে নেয় মৃত্যুর কোলে, যার ফলে বাকিরা যারা ওই পরিবারের সদস্য তারা পভার্টি বা পুয়ারনেসের খপ্পরে পড়ে যায়, দারিদ্র্যের কবলে পড়ে যায়। কারণ যে লোকটি তখন পরিবারের মুখের গ্রাস জোগানোর কথা, সে তখন ডিজিজড হয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, এবং মেডিকেশন বা ড্রাগের জন্য যে খরচ করা দরকার সেই টাকাও তখন তাদের হাতে থাকে না। গভর্নমেন্ট লেভেলে নন কমিউনিকেবল ডিজিজ একটা হিউজ বার্ডেন পুট করে, হেলথ সিস্টেমের ওপর একটা বিশাল বড় চাপ নিয়ে আসে, রিসোর্সের ওপর একটা চাপ নিয়ে আসে। হেলথ কেয়ার কস্টটাকে এরা বাড়িয়ে দেয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়, এবং ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার, যার ফলে বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায় এবং খুব দুঃখের সঙ্গে বাকি জীবনটা কাটাতে বাধ্য হয়। পরিবারের লোকেরাও তার জন্য সাফার করে। একজন যে অসুস্থ হলো সে তো হলোই, সে ঠিকমতো চিকিৎসাও করাতে পারলো না, এত বেশি খরচ হয়ে গেল, এবং তার পরিবারের লোকেরাও সাফার করলো। এটা সাধারণত লো বা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিগুলোতে আরও চ্যালেঞ্জিং। এটা ভাবার কোনো কারণ নেই যে সেখানে কম আছে একটা, যেটা বেশিরভাগ মোর দ্যান হাফ অফ দ্য কান্ট্রি ইন দ্য রিজিয়ন এর কবলে। আলটিমেটলি ইকোনমিক প্রোগ্রেসিভনেসটা, দেশের ইকোনমিক প্রোগ্রেসিভনেস থেমকে যায়, এবং তারা বেশিরভাগ চিকিৎসার পেছনে তাদের দেশের লোকের খরচটা চলে যায়। সোশিয়েটাল লেভেলে, সামাজিকভাবে এর ডেট্রিমেন্টাল সোশিও ইকোনমিক কনসিকুয়েন্সও আছে। এই রিজিয়নের ইম্প্যাক্ট ফার্দার অ্যাম্প্লিফাইড হয় হিউম্যানিটেরিয়ান এবং এমার্জেন্সি ক্রাইসিস হিসেবে। নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেন কি রিজিয়নে যদি আমরা বলি, তাহলে এর বার্ডেন হিউজ। 57% মর্টালিটি সাধারণত আমাদের হয়ে থাকে। 4টে গ্রুপ অফ ডিজিজ বেশি আমরা এই নন কমিউনিকেবলের মধ্যে ধরি, তার মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস এবং ক্রনিক লাং ডিজিজ। এগুলো 80% মর্টালিটি, নন কমিউনিকেবল ডিজিজের 80% মর্টালিটি এই 4টে ডিজিজ থেকে হয়। 65% অফ ডেথ ওয়ার লিঙ্কড টু রিস্ক ফ্যাক্টরস, আর 60% অফ পিপল এই ক্রনিক ডিজিজ তারা
আন্ডার দ্য এজ অফ 70 মারা যায়। হার্ট ডিজিজ এবং স্ট্রোক, এটাও 48% অফ ডেথ ক্রনিক ডিজিজ থেকে ইন দ্য রিজিয়ন ডিউ টু হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের ফলে যে ডেথ, টোটাল ডেথের এই 28% সবসময়। ক্যান্সারেও 16% ডেথ ফ্রম ক্রনিক ডিজিজের যে ডেথ, তার 16% ক্যান্সার থেকে হয়। সাধারণত এটা সেই ধরনের ক্রনিক ডিজিজকেই নন কমিউনিকেবল ডিজিজ আমরা বলি, যেটা পার্সন থেকে পার্সনে স্প্রেড হয় না। এটা লং টাইম লাগে ডেভেলপ করতে, এবং প্রাথমিক স্টেজে এর কোনো সিমটম সেভাবে আমাদের চোখে পড়ে না, বুঝতে পারি না। এটা অনেক বছর ধরে এর চিকিৎসা করতে হয় এবং কিছু লাইফ লং ট্রিটমেন্ট নিতে হয়, কিন্তু তাতেও এটা কিন্তু সারে না। এখানে অনেক ডিজিজ আছে যেটা এই ধরনের গ্রুপ অফ কন্ডিশনের মধ্যে পড়ে। মেন টাইপ অফ নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ডায়াবেটিস, করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক আর ক্যান্সার এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যেগুলো আমরা বলছি। এগুলো লং ডিউরেশন, যাতে মেন, উইমেন, চিলড্রেন সকলকেই, সমস্ত ইনকাম গ্রুপকে এর মধ্যে এনে ফেলে। কিছু ডিজিজ স্লোলি ক্রনিক সিমটমস হয়, রিকোয়ারিং লং টার্ম কেয়ার, এবং সেগুলোরই চিকিৎসা নিতে নিতে মানুষ আস্তে আস্তে রুইন্ড হয়ে যায়। তামাক এবং অ্যালকোহল সেবন হচ্ছে আসল এই ধরনের ডিজিজের পজিটিভ ফ্যাক্টরস। ভারতবর্ষে 60% ডেথ হয় নন কমিউনিকেবল ডিজিজ থেকে। 4টে মেজর নন কমিউনিকেবল ডিজিজ একটু আগেই বলেছি, তার মধ্যে ডেথের কজ অনুযায়ী যদি আমি ভাগ করি, তাহলে সেই 60%-এর 45%, মানে টোটালে 60 যদি আমি ধরে নিই, মানে বেশিরভাগ এনসিডিকে যদি 100% ডেথ ধরি, তার 45% ডেথ, ওই 60%-এর ডেথ যেটা হয়েছে সেটাকে 100% ধরলে তার 45% হচ্ছে করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক এবং হাইপারটেনশন থেকে হয়। ক্রনিক রেসপিরেটরি ডিজিজ থেকে তার 22% ডেথ হয়, ক্যান্সার্স থেকে 12% এবং ডায়াবেটিস থেকে 3%। কান্ট্রির মেনি পার্টে আমরা ইনফ্যান্ট, চাইল্ড এবং মেটার্নাল ডেথ রেট অনেক বেশি। আমরা হাই বার্ডেন অফ ডিজিজ এবং ডেথ থাকে ফ্রম ইনফেকশনস ওর কমিউনিকেবল ডিজিজ থেকে। এর ফলে এটাও কিন্তু একটা নন কমিউনিকেবল ডিজিজে আমরা একটা ক্রমশ আমাদের দেশে বাড়ছে। 30 বছরের ওপরের যে ইন্ডিভিজুয়াল, তার 1/4 ভাগ ডাইংয়ের চান্স থাকছে। 4জন মেজর, মানে এনি অফ দ্য 4, 4জন যদি 30 বছর বয়সী লোক পাশাপাশি দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে একজন অবশ্যই 70 বছর বয়স হওয়ার আগেই তার সে মারা যাবে কোনো না কোনো নন কমিউনিকেবল ডিজিজে, এটা স্থির। টোবাকো কনজামশন অফ ইন্ডিয়া হচ্ছে প্রায় 44.5% মেলের মধ্যে এবং 6.8% ফিমেলের মধ্যে। প্রিভ্যালেন্স অফ টোবাকো কনজামশন গ্লোবালি কিন্তু 22%। পিওর অ্যালকোহল কনজামশন 15 ইয়ার্স বা তার উপরে, এটা আস্তে আস্তে কমছে NFHS 3 এবং 4-এ, সেটা দেখা গেছে। ওবেসিটি আর ওভারওয়েট কিন্তু অনেক র্যাপিড ইনক্রিজ হচ্ছে। 9.3% থেকে 18.6% হয়ে গেছে মেলে, এবং 12.6 থেকে 20.7 হয়ে গেছে ফিমেলে। অর্থাৎ মেল থেকে ফিমেলে ওবেসিটি বেড়ে গেছে, আগেও ছিল কিছুটা বেশি। প্রিভ্যালেন্স অফ হাইপারটেনশন 10% বেড়েছে 2010 থেকে 2014-র মধ্যে। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ইন্ডিয়ান অ্যাডাল্টের সাধারণত 13% বেড়ে গেছে। গভর্নমেন্ট অনেক ন্যাশনাল প্রোগ্রাম করছে, তার মধ্যে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক, NPCDCS। এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে এখন ন্যাশনাল হেলথ মিশন দিয়ে।
এই প্রোগ্রামে একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে সমস্ত ইন্ডিভিজুয়ালকে এক্সামিন করা যারা হেলথ কেয়ার ফেসিলিটিতে এসছে, হাইপারটেনশন, ডায়াবেটিস বা সিলেক্টেড ক্যান্সারের জন্য তাদের এক্সামিন করে আমাদের করতে হবে। এটাকে অপরচুনিস্টিক স্ক্রিনিং হিসেবে আমরা ধরছি, কিন্তু এটা আস্তে আস্তে আপনাদের যে স্টেপটা বা তোমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে আস্তে আস্তে সমস্ত 30 বছরের ওপরের যারা হেলদি ওম্যান আছে, ম্যান অ্যান্ড ওম্যান, একে আমাদের স্ক্রিন করতে হবে, যেটা পপুলেশন বেস স্ক্রিনিং, পিবিএস। অপরচুনিস্টিক স্ক্রিনিং বা ওএস থেকে আমরা আস্তে আস্তে পিবিএস বা পপুলেশন বেস স্ক্রিনিংয়ের দিকে যাচ্ছি। একজন কি ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে তোমাদের ইম্পর্ট্যান্ট রোল নিতে হবে এই স্ক্রিনিংয়ে। আশাও কিন্তু এতে হেল্প করবে, উইল অলসো ওয়ার্ক ক্লোজলি, এএনএম আশা ক্লোজলি লিঙ্ক হয়ে কাজ করবে। আর একটা মডিউল রয়েছে যে মডিউলটা হেল্প করবে এই সমস্ত কী কী জিনিস করতে, না রিস্ক ফ্যাক্টর, প্রিভেনশন এবং কন্ট্রোল অফ কমন নন কমিউনিকেবল ডিজিজ কীভাবে সে করবে, কোন কোন রিস্ক ফ্যাক্টর সে ব্যাপারে নলেজ আনতে হবে, নন কমিউনিকেবল ডিজিজের প্রোগ্রামটাকে বুঝতে হবে এরিয়াতে এবং নিজের রোলটা ভালো করে বুঝতে হবে, স্ক্রিনিং, ডিটেকশন, রেফারাল এবং ফলো আপের ক্ষেত্রে নিজের রোল। আশার সঙ্গে কীভাবে কোঅর্ডিনেট করবে সেটা বুঝতে হবে কমিউনিটি লেভেল অ্যাক্টিভিটির মাধ্যমে, হেলথ প্রিভেনশন এবং প্রমোশনের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলিকে কাউন্সিল করতে শিখতে হবে, লাইফস্টাইল বিহেভিয়ার চেঞ্জ করে যাতে নন কমিউনিকেবল ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। ব্লাড প্রেশার এবং র্যান্ডম ব্লাড গ্লুকোজ দেখার ক্ষেত্রে নিজের স্কিল ডেভেলপ করতে হবে। কম্পিটেন্সি গেইন করতে হবে বডি মাস ইন্ডেক্স মাপার ক্ষেত্রে। আর বডি মাস ইন্ডেক্স নিশ্চয়ই জানা আছে, ওয়েট ইন পাউন্ড ডিভাইডেড বাই হাইট স্কোয়ার মেজার্ড ইন মিটার, এটা। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ ব্রেস্ট অ্যান্ড ওরাল, ভিজুয়াল এক্সামিনেশন অফ দ্য ওরাল ক্যাভিটি। এছাড়া দরকার হলে রেফারাল, যাদের নন কমিউনিকেবল ডিজিজ সাসপেক্ট হয়েছে তাদের রেফারাল করতে হবে প্রাইমারি হেলথ কেয়ার বা কমিউনিটি হেলথ কেয়ার সিস্টেমে, সেন্টারে, প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার, যেখানে এনসিটি ক্লিনিক চালু করতে হবে। সব জায়গায় চালু হবে আস্তে আস্তে, হচ্ছে অলরেডি আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়। আইডেন্টিফাই কমপ্লিকেশন আগে দেখতে হবে, দেখে কমপ্লিকেশন বুঝতে হবে পেশেন্টের ক্ষেত্রে, নন কমিউনিকেবল ডিজিজ কার ক্ষেত্রে কী কমপ্লিকেশন এসছে বা আসছে। ফলো আপ অফ পেশেন্টগুলো, নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে এমনিতে ডাক্তার দেখিয়ে আসার পর যখন ওষুধ চলবে তার ফলো আপে কিন্তু তোমাদের কাছেই আসবে, কাজেই তাদের সাপোর্ট করতে হবে, ফলো আপ দেখতে হবে, বিপি মেজার করে দেখতে হবে। ভেরিয়াস রিপোর্টিং আর রেকর্ডিং ফরম্যাটও ফুলফিল করতে হবে তার সাথে। প্রথমে আমি বলবো আশার কী রোল এবং ভিলেজ হেলথ স্যানিটেশন এবং নিউট্রিশন কমিটি এবং মাস বা মহিলা আরোগ্য সমিতি, যেটা আরবান এরিয়া থাকে, তাদের রোল। আশা একটি ইম্পর্ট্যান্ট সাপোর্টিভ রোল প্লে করবে। এখানে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো সাধারণত আশা 1000 পপুলেশনের লক্ষ্য রাখে এবং হিলি এরিয়া বা হ্যামলেট বেসড হ্যাবিটেশনে একটু কম, 300 থেকে 500 পপুলেশনের ক্ষেত্রে একজন আশা। আরবান এরিয়ায় একজন আশা সাধারণত 2500 পপুলেশন পিছু থাকে। এই হচ্ছে আশাদের ডিভিশন। আরবান এরিয়া আশা বা আরবান উষা বা আরবান আশা। প্রতি 10 বা 20 জন আশা পিছু একজন করে আশা ফেসিলিটেটর রাখা সাধারণত আমাদের বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এটা করা হয়, মেন্টরিং বা হ্যান্ডহোল্ডিং সাপোর্ট আশাকে দেওয়ার জন্য। বিএইচএসএনসি বা ভিলেজ হেলথ অ্যান্ড স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি,
VHSNC, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি। মাস, মহিলা আরোগ্য সমিতি। এরা কি পার্ট করবে? কমিউনিটি মোবিলাইজেশন, সাধারণ মানুষকে মোবিলাইজ করার জন্য এবং এন্ডারটেক করবার জন্য অ্যাক্টিভিটি, হেলথ প্রমোশন এবং প্রিভেনশনের ক্ষেত্রে রেগুলার গাইডেন্স এবং সাপোর্ট দেবে আশা এবং আশা ফ্যাসিলিটেটরদের। আশা প্রথমে পপুলেশনটা স্ক্রিন করবে। আমাদের 30 বছরের ওপরে যারা আছে রুটিন হাউসহোল্ড ভিজিট, ফ্যামিলি হাউসহোল্ড ফোল্ডার তৈরি করবে। এটা পপুলেশন এনএম। এক্ষেত্রে এএনএম তখন সুপারভিশন অফ পপুলেশন এনুমারেশনটা আশাকে সুপারভাইজ করবে এবং ক্রস ভেরিফিকেশন করবে 10% পপুলেশনকে। দ্বিতীয় হচ্ছে সিবিএসই বা কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট, যেটার কথা আগের দিন বোধহয় আমি আলোচনা করেছি যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করছিলাম। সিবিএসই কমপ্লিকেশন অফ অল 30 ইয়ার্স কমপ্লিকেশন না, আশা কমপ্লিট করবে। সিবিএসইতে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাতে তার স্কোরিং করে, তার বেসিসে এই 30 বছর পরের প্রতিটা লোকের সেখানে ফর্ম ফিলিং এবং স্কোরিং করতে হবে। ইন্ডিভিজুয়াল হেলথ কার্ড তৈরি করতে হবে, ভিলেজ রেজিস্টার বা ফ্যামিলি ফোল্ডার তৈরি করতে হবে। এগুলো সব আশা করবে। ওয়েস্ট সার্কামফারেন্স মেজার করবে, রিস্ক এবং মোবিলাইজেশন অন প্রায়োরিটি অফ স্ক্রিনিং, স্কোরিংয়ের বেসিসে প্রায়োরিটি করবে কে স্ক্রিনিংয়ে আসবে কবে। পপুলেশনকে আইডেন্টিফাই করবে, কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে বাড়ি বাড়ি গিয়ে তখনই আইডেন্টিফাই করবে নন কেসেস অফ এনসিডি। আর এএনএমরা এই সিবিএসই কমপ্লিশন করবে 30 বছরের ওপরে যেখানে আশা নেই। আর সিবিএসই ফর্ম সাপ্লাই যাতে ঠিক থাকে সেটা এএনএম দেখবে। ডব্লিউসি মেজারিং টেপ দেবে, ফ্যামিলি কার্ড রেজিস্টার এগুলো সব এনশিওর করবে। আশাকে সিবিএসই ফর্ম ফিলিংয়ের ক্ষেত্রে ট্রেনিং দেবে এএনএম বা সেইচও তোমরাই ট্রেনিং দেবে। সাপোর্টিভ সুপারভিশন দিতে হবে, জয়েন্ট ভিজিট উইথ আশা ইন দ্য কমিউনিটি। এবার মোবিলাইজিং কমিউনিটির ক্ষেত্রে আশার ভূমিকা, এনসিডির দিন যে সেশন হবে অ্যান্ড দেয়ার রিস্ক ফ্যাক্টরস ডিউরিং ভিএইচএনডি ইউএইচএনডির সময় রিস্ক ফ্যাক্টর দেখে এনসিডি ডায়াগনোস করতে হবে। এনসিডি ব্যাপারে অ্যাওয়ারনেস নন কমিউনিকেবল ডিজিজেস সেটা গ্রো করতে হবে। হেলদি লাইফস্টাইল কী করে নেবে সেটা বোঝাতে হবে। ট্রিটমেন্ট কমপ্লায়েন্সটা দেখতে হবে রেগুলার হোম ভিজিট করে, এবং হেলথ প্রমোশন মেটেরিয়ালগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। এএনএম এই একই ক্ষেত্রে মোবিলাইজিং কমিউনিটির ক্ষেত্রে কী করবে না, ভলান্টিয়ার, ভিলেজ ভলান্টিয়ার, স্লাম ভলান্টিয়ার, আরবান ভলান্টিয়ার, মেম্বার ফ্রম ভিএইচএসএনসি বা মাস এটা খুঁজে বার করবে। হেলথ প্রমোশন মেটেরিয়ালগুলো সাপ্লাই এনশিওর করবে। অন্যান্য পার্টনার যারা স্কুল টিচার, এডব্লিউডব্লিউ, পিআরআই, আরডব্লিউএ, ইউএলবি মেম্বার তাদের সঙ্গে লিয়াজও মেনটেন করবে এবং সাপোর্টিভ সুপারভিশন করবে জয়েন্ট ভিজিটস উইথ আশা ইন দ্য কমিউনিটি। পপুলেশন এনুমারেশন টু কভার দ্য এলিজিবল পপুলেশন কি করবে? এটা একটু আগে সমস্তই বলে দেওয়া হলো। আশা ওই 30 বছর ওপরে যারা আছে তাদের স্ক্রিনিং করবে এভরি 6 মান্থস, এটা করতে হবে। একটা স্পেসিফিক রেজিস্টার তাকে দেওয়া হবে এটার ইনফরমেশন রেকর্ড করার জন্য। এটা হেলথ কার্ড আশা ফিল করবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যার একটা ইউনিক আইডি বা আধার নাম্বার থাকবে, ইস্যুড বাই দ্য স্টেট অফ লিগ ডিস্ট্রিক্ট। কার্ডে হেলথ ইভেন্টগুলো রেকর্ড করতে হবে, স্ক্রিনিং, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন এইসব বিষয়ের। এটা এনেবল করবে ফলো আপ বাই মেডিকেল অফিসার্স অ্যাট দ্য পিএইচসি লেভেল or at a higher level of facility. এদের ট্রিটমেন্ট ডিসিশনটাও কিন্তু নিতে হবে and other findings on the card. এইটা ট্রিটমেন্ট প্ল্যানটা জানতে সাহায্য করবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, ফলে কন্টিনিউটি অফ কেয়ারটা থাকবে।
ফরম্যাট যেটা আশাকে দিয়ে ফিল করতে হবে সেটা অ্যানেক্সার 1-এ অ্যাটাচ করতে হবে। এই এনিউমারেশনের ব্যাপারে এনএম আশাকে একটু গাইড করবে, সাপোর্ট দেবে। 10% পপুলেশনকে ক্রস ভেরিফাইও করবে। এবার সাব সেন্টারে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আসার কি ভূমিকা হবে এটাও খুব পরিষ্কার করে বোঝা উচিত। অ্যাটেন্ডেন্স, ইন্ডিভিজুয়ালের অ্যাটেন্ডেন্স যাতে হয় সেটা আশা দেখবে, দরকার হলে তাকে মোটিভেশন দিয়ে নিয়ে আসবে। রিমাইন্ডার, অ্যাকম্প্যানি ইফ রিকোয়ার্ড, বয়স্ক লোক হলে ধরে নিয়ে আসবে, একটু হেল্প করবে সঙ্গে। ম্যানেজিং পেশেন্ট ফ্লো ইন কোঅর্ডিনেশন উইথ ভলান্টিয়ারের সঙ্গে কোঅর্ডিনেশন করে পেশেন্ট ফ্লোটা ম্যানেজ করবে। এএনএমকে সাপোর্ট করবে কী ব্যাপারে না, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট যেমন বিপি, র্যান্ডম ব্লাড সুগার, এগুলোতে সাপোর্ট দেবে। এএনএমকে মেনটেনিং রেকর্ড করতে সাহায্য করবে স্ক্রিনিং রেজিস্টারে। স্ক্রিনিংয়ের ক্ষেত্রে এএনএমের কী ভূমিকা, কনজিউমেবল বা নন কনজিউমেবলগুলোর অ্যাভেলেবিলিটি নিশ্চয় করবে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল পেশেন্ট এনসিডি কার্ড, সেটা ইউনিক আইডি সেটা করবে, তৈরি করবে। ইন্ডিভিজুয়াল যার তার অ্যানথ্রোপোমেট্রি সিবিএসইতে তৈরি করে লিখবে, মানে সিবিএসই নিয়ে যারা আসবে তাদের ব্লাড প্রেশার, র্যান্ডম ব্লাড সুগার এগুলো দেখবে, রেকর্ড রাখবে। আর যাদের সাসপেক্ট থাকবে তাদের রেফার করবে পিএইচসিতে ফর ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট। এবার পিএইচসি বা ইউপিএইচসিতে আসার ভূমিকা কি, যদি দরকার হয় তাকে অ্যাকম্প্যানি করবে সাব সেন্টার থেকে পিএইচসিতে। ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য যে পেশেন্ট তাকে অ্যাকম্প্যানি করবে কমিউনিটি থেকে। পেশেন্ট গেটস অ্যাডিকুয়েটলি ইনভেস্টিগেটেড এবং ট্রিটমেন্ট যদি তার ঠিকমতো ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট হলো কিনা সেটা ইনশিওর করবে। এনসিডি রিলেটেড মিটিংগুলো পার্টিসিপেট করবে, ট্রেনিং যেগুলো পিএইচসিতে হচ্ছে। এএনএম কী করবে সেক্ষেত্রে, পিএইচসি ইউপিএইচসির ক্ষেত্রে মান্থলি সাবমিশন, স্ক্রিনিং রেকর্ডটা সাবমিশন করবে। সমস্ত কনজিউমেবল বা নন কনজিউমেবল ফর সাবসেন্টার স্ক্রিনিং কিনবে। পার্টিসিপেট করবে এনসিডি রিলেটেড মিটিং বা ট্রেনিংগুলো, আর অ্যাসিস্ট করবে অপরচুনিস্টিক স্ক্রিনিং যদি পিএইচসিতে দরকার পড়ে। ফলো আপ বা রেফারেলের ক্ষেত্রে আশার কি ভূমিকা, আশা কিন্তু লাইফস্টাইল কাউন্সেলিং করবে, বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন দেবে পিপল যাদের ডায়াবেটিস বা হাইপার টেনশন আছে তাদের। নন কমপ্লায়েন্ট পেশেন্টদের ক্ষেত্রে কাউন্সেলিং করবে, ট্রিটমেন্ট অ্যাডারেন্সের চেষ্টা করবে। অ্যানুয়াল স্ক্রিনিং করবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যারা সিবিএসই রিস্কে নেই তাদের ক্ষেত্রে। অ্যাকম্প্যানি করবে পেশেন্টকে যদি দরকার হয় টু হায়ার সেন্টার ফর ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট ক্যান্সার ক্ষেত্রে কমিউনিটি থেকে নিয়ে। এএনএম কী করবে এইসব ক্ষেত্রে, ফলো আপ রেফারেলের ক্ষেত্রে ফলো আপ ম্যানেজমেন্ট প্রোভাইড করবে ফর পেশেন্টস, মান্থলি ড্রাগ সাপ্লাই, পিরিয়ডিক ব্লাড প্রেশার, ব্লাড সুগার মেজারমেন্ট করবে। রেফারেল অফ ক্যান্সার রিস্ক পেশেন্টকে পিএইচসি সিএইচসিতে। ফিলিং আপ ইন্ডিভিজুয়াল পেশেন্ট এনসিডি কার্ড, আর কাউন্সেলিং অফ পেশেন্ট ফর লাইফস্টাইল মডিফিকেশন, ট্রিটমেন্ট কমপ্লায়েন্স। তাহলে এই মোটামুটি নন কমিউনিকেবল ডিজিজের স্ক্রিনিংয়ের ক্ষেত্রে তোমাদের ভূমিকাটা একটু ডিটেলেই আলোচনা হলো। আগের দিন যদিও পাওয়ার পয়েন্ট দেখিয়েছি, তারপরে আজকে সেটাকে একটু ডিটেলে আলোচনা করা হলো। এবার চুম্বকে কতগুলো সংখ্যার তত্ত্ব একটু মাথায় রাখতে হবে। তার 1 নম্বর হচ্ছে লোড অফ স্ক্রিনিংটাকে এস্টিমেট করা। টার্গেট পপুলেশন ফর স্ক্রিনিং হচ্ছে অল মেন আর ওমেন যা আছে 30 বছরের ওপরে এজে। কিসের কিসের স্ক্রিনিং তোমাদের করতে হবে না, ওরাল ক্যান্সার, হাইপার টেনশন এবং ডায়াবেটিস মেলাইটাস। সমস্ত মেয়েদের ক্ষেত্রে 30 বছরের এজ বা তার ওপরে সার্ভাইকাল এবং ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা,
নাম্বার অফ পিপল যে থাকবে এই এজ ক্যাটেগরিতে, এটা আমি স্লাইডেও দিয়ে দেব, তার সঙ্গে এটা দেখতে থাকো। পার 1000 পপুলেশনে, যে সাধারণত একজন আসা সে 1000 পপুলেশন একটা গ্রামে ক্যাটার করে, তাই পার 1000 পপুলেশনকে অ্যাভারেজ পপুলেশন হিসেবে ধরে নিচ্ছি। কিছু বেশি কিছু কমও থাকতে পারে পার আসাতে, কিন্তু এই মেথডটাকেই আমরা ক্যালকুলেট করব সেক্ষেত্রে সমানুপাতিক হারে। 1000 পপুলেশনের ক্ষেত্রে প্রপোর্শন অফ পিপল যেটা আমাদের ওভার 30 ইয়ার্স থাকে, সাধারণত 37% ওভার 30 ইয়ার্স থাকে। তার মানে 370, 1000-এর মধ্যে 370 ওভার 30 ইয়ার্স। 182 জন তার মধ্যে ওম্যান থাকতে পারে, উইমেন। 188 মেন। নর্মেটিভ সাবসেন্টার পপুলেশন 5000 হলে তাহলে সেক্ষেত্রে সেখানে কত যাবে না, 370 ইন্টু 5 বা 1850। তাহলে এর মধ্যে 30 বছরের ওপরে যে মানুষ মানে 188, 51%, আর 49% উইমেন, ধরে নিলে 182। তাহলে হাইপার টেনশন এবং ডায়াবেটিসের জন্য আমি অ্যানুয়াল স্ক্রিনিং একটা গ্রামের থেকে কত লোককে নেব না, 370। আর ওরাল ক্যান্সারের ক্ষেত্রে প্রতি 5 বছরে 370। ব্রেস্ট ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে 182, কারণ এটা শুধু মহিলা পপুলেশনের ক্ষেত্রে, সেটাও 5 বছরে। এইভাবে আমরা ওয়ার্কলোডটা আগে যদি দেখে নিই, তাহলে অ্যাসেসমেন্টটা কীভাবে করব সেটাও আমরা দেখে নিতে পারি, হিসেব করে নিতে পারি। সিঙ্গেল এএনএম সাবসেন্টার বা দুটো এএনএম সাবসেন্টার ধরে নিয়ে 30 জন ইন্ডিভিজুয়াল সাধারণত অ্যাট এ টাইম এক দিনে স্ক্রিনড হতে পারে। এটা দেখা গেছে যে অর্গানাইজিং করে ঠিকমতো অ্যাক্টিভিটি চালিয়ে 1 ফ্রি ডে পার উইক ক্যান বি অ্যালোকেটেড অন টু স্ক্রিনিং। একটা দিন সপ্তাহে যদি আমরা রাখি, তাহলে স্ক্রিনিং প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ এনসিডি সেই দিনে করতে পারি। তা আমরা আমাদের কভারেজ এরিয়াকে তাহলে ওইভাবে ভাগ করে নিয়ে একদিন সপ্তাহে করে একটা পার্টিকুলার ভিলেজের ক্ষেত্রে, যতক্ষণ না এন্টায়ার এরিয়াটা আমি কভার করতে পারছি। এক্ষেত্রে সাবসেন্টার এরিয়ার জন্য, এন্টায়ার সাবসেন্টার এরিয়ার জন্য একটা ক্যালেন্ডার তৈরি করে রাখতে হবে আসা প্রতিটা ভিলেজের আসার ক্ষেত্রে। আরবান এরিয়াতেও তাই। পপুলেশন কিন্তু আরবানে অনেক বেশি হবে, কিন্তু এখানে পিএইচসি স্ক্রিনিংয়ের হাব হিসেবে কাজ করতে পারবে, যেখানে পিএইচসির টিম দিয়েও হেল্প হয় অনেকটাই। সেটিং আপ কীভাবে হবে সাইট অফ স্ক্রিনিং, না একটা ফিক্সড ডেতে স্ক্রিনিং করতে হবে। সেক্ষেত্রে আরবান হেলথ নিউট্রিশন ডে সাইটটাও নিতে পারা যায়, বা আরবান প্রাইমারি হেলথ সেন্টারেও করতে পারি। কয়েকটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে এক্ষেত্রে। এমন একটা জায়গায় এই স্ক্রিনিংটা করতে হবে যেটা খুব ইজিলি অ্যাক্সেসিবল, খুব সহজে যেখানে মানুষ পৌঁছতে পারে, বিশেষত মেয়েরা এবং যারা পুয়ারেস্ট এবং ভালনারেবল। কোনো ইন্ডিভিজুয়াল যেন তার বাড়ির থেকে আধ ঘন্টার বেশি ট্রাভেল করে এখানে না আসতে পারে। আর স্ক্রিনিং করতে হবে এমন একটা জায়গায় যেখানে প্রাইভেসি অ্যাসিওর্ড হবে, বিশেষত উইমেনদের ক্ষেত্রে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অ্যানুয়ালি ফর হাইপারটেনশনের জন্য স্ক্রিনড হয়, এবং ডায়াবেটিস, কমন ক্যান্সারের ক্ষেত্রে 5 বছর। এর তো ডিটেল আমরা আলোচনা এর আগে হয়ে গেছে এটা নিয়ে, তাই নতুন করে আর কিছু বলার খুব একটা নেই। স্ক্রিনিংয়ের জন্য কী কী ইকুইপমেন্ট লাগবে, না ব্লাড প্রেশারের জন্য বিপি ইনস্ট্রুমেন্ট, ডিজিটাল বা অ্যানেরয়েড যাই হোক। ব্লাড গ্লুকোজের জন্য একটা গ্লুকোমিটার লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে
এএনএম বা এদের এই ব্যাপারগুলোতে আইডিয়া আছে। বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে এক্ষেত্রে, স্ক্রিনিংয়ে যারা আসছে তাদের কাজেই তাদের বডি ওয়েট দেখতে হবে, হাইট দেখতে হবে, হাইট মেজার করার একটা জায়গা রাখতে হবে দেয়ালে এতে লাগিয়ে ক্যালিপার্স দিয়ে, আর ওয়েট তো দেখার জন্য মেশিন আছে। ওরাল বা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিন করার জন্য ইন ভিজুয়াল এক্সামিনেশনটা স্কিল্ড হতে হবে এদের। ওরাল ক্যাভিটির ক্ষেত্রে একটা উডেন প্লেট এবং টর্চ দিয়ে দেখতে হবে। ব্রেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে হাতকে ব্যবহার করতে হবে। আর সার্ভাইকাল ক্যান্সার প্রথম 2-3 বছর মোস্ট স্টেটে প্রাইমারি হেলথ সেন্টারেই করতে হবে, যেহেতু অ্যাডিকুয়েট ব্যবস্থা এবং প্রাইভেসি সাব সেন্টার লেভেলে নাও পাওয়া যেতে পারে। ট্রেন্ড স্টাফ নার্স বা লেডি মেডিকেল অফিসার করবে স্টেটের, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে যতটা প্রিপেয়ার্ড হতে পারবে সাব সেন্টারকেও এবার স্ক্রিনিংয়ের জায়গা হিসেবে পরে ইউজ করা যেতে পারবে। ওয়ার্কিং কন্ডিশনে সব জিনিস আছে কিনা এটা দেখে নিতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন করবার জন্য। একটা ফিল্ড কিট নিতে হবে, যাতে বিপি অ্যাপারেটাস, গ্লুকোমিটার, উডেন ব্লেডস, মাউথ মিরর, মেজারিং টেপ, গ্লাভস, গ্লুকোজ স্ট্রিপস, টর্চ, তুলো এবং স্পিরিট সোয়াপস এগুলো থাকবে। রেফারাল প্রসেস, স্ক্রিনিংয়ের পরে রেফারাল প্রসেস কাদের করা হবে না, হাইপার টেনশনের ক্ষেত্রে সিস্টোলিক বিপি যদি 140-এ বেশি পাই এবং অথবা ডায়াস্টোলিক বিপি 90-এর ওপর, সেক্ষেত্রে ফার্স্ট লেভেল অফ রেফারাল কে না মেডিকেল অফিসার MBBS অ্যাট দ্য নিয়ারেস্ট ফেসিলিটি ফর কনফার্মেশন কন্ডাক্টিং রেলিভেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। ডায়াবেটিসের ক্ষেত্রে র্যান্ডম ব্লাড সুগার ওভার 140 মিলিগ্রাম পার ডেসিলিটার, সেক্ষেত্রে মেডিকেল অফিসার MBBS অ্যাট দ্য নিয়ারেস্ট ফেসিলিটি ফর কনফার্মেশন কন্ডাক্টিং রেলিভেন্ট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সাসপিশিয়াস লাম্প বা ডিসচার্জ পাওয়া গেলে সার্জেন CHC বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা গাইনোকোলজিক্যাল কোনো হসপিটাল থাকলে কনফার্মেশনের জন্য স্টেট জেনারেল হসপিটাল বা সব জায়গায় পাঠাতে হবে। ওরাল ক্যান্সার সাসপিশিয়াস লেশন পেলে সার্জেন, ডেন্টিস্ট, ENT স্পেশালিস্ট, মেডিকেল অফিসার অ্যাট CHC, ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজে পাঠাতে হবে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে সাসপিশিয়াস লেশন পেলে সার্জেন বা গাইনোকোলজিস্ট অ্যাট CHC, DH, মেডিকেল কলেজ ইত্যাদি কনফার্ম করার জন্য পাঠাতে হবে। ট্রিটমেন্ট বা ফলো আপ, ট্রিটমেন্ট হাইপারটেনশন, ডায়াবেটিস মেডিকেল অফিসার শুরু করে দেবে PHC-তে, ইন্ডিভিজুয়াল যেই ডায়াগনোসড হবে হাইপারটেনসিভ বা ডায়াবেটিক হিসেবে। CHC-তে একটা ভিজিটের খুব দরকার আছে, স্পেশালিস্ট ক্ষেত্রে কনফার্মেশনে কোনো ক্ষেত্রে লাগে। প্রত্যেক পেশেন্টে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে দেওয়া হবে। মেডিকেশন শুধু নয়, লাইফস্টাইল চেঞ্জের সম্বন্ধেও তাদের আইডিয়া করে বলে দেওয়া হবে। 1 মাসের ড্রাগ তাকে অন্তত দিয়ে দিতে হবে সঙ্গে, নিয়ারেস্ট PHC থেকে মেডিকেল অফিসার দিয়ে দেবে। মান্থলি ভিজিট করতে হবে আশা বা ANM দিয়ে ওই পেশেন্টের ট্রিটমেন্ট ঠিকমতো নিচ্ছে কিনা দেখার জন্য, ডায়েট দেখার জন্য, লাইফস্টাইল মডিফিকেশন করেছে কিনা দেখার জন্য, ব্লাড প্রেশার বা ব্লাড গ্লুকোজ দেখে নেওয়ার জন্য, যদি ট্রিটমেন্টে রেসপন্ড করে। রেকর্ডটা আপডেট করতে হবে ইন্ডিভিজুয়াল হেলথ কার্ডে। পেশেন্টের কন্ডিশন একবার স্টেবল হয়ে গেলে 3 মাস ড্রাগ সাপ্লাই দিয়ে দিতে পারা যাবে, ANM সাব সেন্টারে দিয়ে দিতে হবে, ANM দিয়ে দেবে। ANM-কে দিয়ে দেওয়া হবে 3 মাসের ড্রাগ সাপ্লাইটা PHC থেকে সাব সেন্টারে, এবং ANM মান্থলি
দেবে মেডিকেল অফিসার নিয়ারেস্ট পিএইচসির সঙ্গে কনসালটেশনে। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন্স এগুলো বলেই দেওয়া হবে, সাবসিকুয়েন্ট চ্যাপ্টারে সেগুলো পড়ে নিতে হবে এবং এর রেকর্ড রাখতে হবে ঠিকঠাক সাব সেন্টারে। একটা এনসিটি রিস্ক ফ্যাক্টর সার্ভে করা হয়েছে কমিউনিটি লেভেলে, স্টেপস সার্ভে পাঞ্জাব, টু অ্যাসেস দ্য বার্ডেন অফ রিস্ক ফ্যাক্টরস অফ এনসিটি। 2014-15 সালে এই সার্ভেটা করা হয়েছিল, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড ব্লাড ইউরিন স্যাম্পলিং করা হয়েছিল। এখানে দেখা যাচ্ছে মেজর ফাইন্ডিং কী কী না পাওয়া গেছে না একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। টোব্যাকো কনজামশন ওয়াজ রিপোর্টেড by 20% men and 0.9% women. Alcohol consumption was reported by 27% men and 0.3% women. Low levels of physical activity was recorded among 31%. Overweight and obesity was 28.6% and 12.8% respectively. Hypertension 40.1% and mean sodium intake in grams per day for the population was 7.4 grams are. In addition, 7% of population aged 40 to 69 years had a cardiovascular risk of 30%. কতগুলো প্রশ্নের উত্তর এখানে একটু ভালো করে বুঝে নিতে হবে, যেমন কয়েকটা মানে আর নন কমিউনিকেবল ডিজিজ ইনক্রিজিং, যদি বাড়তে থাকে কিভাবে বাড়ছে। পাস্ট ফিউ ইয়ার্সে আমরা দেখেছি ডেথ এবং ইলনেস বেড়েছে নন কমিউনিকেবল ডিজিজের ফলে। তার কী কী রিজন না, পিপল রুরাল এরিয়া থেকে আরবান এরিয়ার দিকে আসছে, চেঞ্জ অফ লাইফস্টাইল হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি মানুষের বাড়ছে, বেশি বয়স অবধি মানুষ বাঁচছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, বেশি মোটর ভেহিকলস ইউজড হচ্ছে ট্রান্সপোর্টের ফলে। আরবানাইজেশনে এটা একটা কাজ, অনেকটা হেঁটে হেঁটে গ্রামাঞ্চলে যেতে হয় অনেক জায়গা থেকে, তো শহরাঞ্চলে দুপা হাঁটলেই বাস পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, ফলে সেখানে বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। রেগুলার এক্সারসাইজের অ্যাডিকুয়েট সেফ স্পেস পাওয়া যাচ্ছে না। টোব্যাকো বা অ্যালকোহল অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইউজ হচ্ছে সব এজ গ্রুপে। ইনক্রিজড ইউজ অফ ফুডস হাই ইন ফ্যাট, সল্ট, সুগার অ্যান্ড সুগার সুইটেন্ড বেভারেজেস। আচ্ছা, লো কনজামশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বিকজ অফ হাই কস্ট অবলিক লোয়ার অ্যাভেলেবিলিটি। ইনক্রিজড কনজামশন অফ রিফাইন্ড অ্যান্ড প্যাকেজড ফুডস আর গ্রোয়িং এনভায়রনমেন্টাল পলিউশন, যেমন এয়ার, ফুড, ওয়াটার ইত্যাদি। নন কমিউনিকেবল ডিজিজগুলো কি শুধু রিচ পিপলকে অ্যাফেক্ট করে, প্রশ্ন। এটা একটা কমন পারসেপশন যে নন কমিউনিকেবল ডিজিজটা শুধু মানে ধনীদেরই ডিজিজ, কিন্তু এটা ঠিক নয়। যারা গরিব এবং যারা ভালনারেবল তারা কিন্তু এনসিডি থেকে সাফার করে। দুটো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, পভার্টি বা ম্যালনিউট্রিশনে, এই দুটোই এনসিডিতে কাজ করে, পভার্টি এবং ম্যালনিউট্রিশন। অনেক চিলড্রেন লো বার্থ ওয়েট নিয়ে জন্মায়, ল্যাক অফ নিউট্রিশন ফর দ্য বেবি বুম্বে থাকার ফলে অ্যাডাল্টহুডেও তার একটা কনসিকুয়েন্স হয়। লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে ফ্যাটি এবং সুগারি ফুডগুলোকে তারা কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না, তার ফলে হাইপার টেনশন, হাই ব্লাড ফ্যাট লেভেল বা হাই ব্লাড গ্লুকোজ লেভেল হয়ে যায়। পভার্টি এনসিডিতে কিছু অনেকগুলো ওয়েতে এফেক্ট করে, মেটারনাল ম্যালনিউট্রিশন থাকে, এফেক্ট করে। পুয়ার পিপল তারা কিনতে পারে না বা কনজিউম করতে পারে না হেলদি ফুডস, যেমন নাটস, ফ্রেশ নাট, ফ্রুটস এটসেট্রা, সেটাও একটা কারণ। এবং তারা শুধু ভাত বা রুটি খেতে বাধ্য হয়, পালস, ভেজিটেবলস এগুলোও পায় না, ডাল বা ভেজিটেবল।
আরবান পুয়ারের ক্ষেত্রে অনেক ওয়ার্কিং আওয়ার, লম্বা ওয়ার্কিং আওয়ার থাকে, তাদের কিন্তু হেলদি মিল তাদের রান্না করে খাওয়া যায় না, খেতে পারে না। লিফি গ্রিন ভেজিটেবলস তারা খেতে পারে না, হেলদি গ্রেনস খেতে পারে না, যেগুলো অনেক সময় লাগে কুক করতে। তাই তারা ইজি কুক করে খায় বা ফাস্ট ফুড খায়। এয়ার পলিউশন থাকে সেই সব জায়গায় যারা বসবাস করে, ফ্যাক্টরির কাছে হার্মফুল কেমিক্যাল বা এয়ার পলিউশন হয়। এনসিডির রিস্ক এখানে অনেক বেশি। হায়ার হেলথ কেয়ার কস্টও থাকে এনসিডির সঙ্গে রিলেটেড, লং এবং এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে হয় এর জন্য। মেডিসিন স্টপ করা যায় না, একবার যখন ভালো লাগলো বন্ধ করে দিলাম মেডিসিন, এটা করা যায় না। এটা ইলনেসকে দূরে রাখতে গেলে কিন্তু আমাদের মেডিসিন নিয়েই যেতে হবে। মেনি পিপল কিন্তু মেডিসিন বন্ধ করে দেয়, কারণ তাদের যেহেতু টাকা খরচ হতে থাকে, অনেক স্ট্রেসফুল সিচুয়েশন হয়ে যায়, বাড়িতে বাচ্চাকে খাওয়াতে পয়সা খরচা করব না নিজের ওষুধে খরচা করব। দ্বিতীয় ক্ষেত্রে বাবা বা মা তারা প্রথম ক্ষেত্রটা আগে গুরুত্ব দিতে বাধ্য হয়, এর ফলে ইলনেস ক্লোজ মনিটরিং, এই ইলনেসগুলো ক্লোজ মনিটরিং এবং রেগুলার ফলো আপ করতে হয় হেলথ সার্ভিস প্রোভাইডারকে দিয়ে। The poor may not be able to visit a health center regularly, কারণ তাদের সেই দিনের ওয়েজটা তাহলে চলে যাবে। ট্রান্সপোর্টেশন কস্টও অনেক বেশি হেলথ ফেসিলিটি থেকে। লোয়ার এনার্জি টু ডু ওয়ার্ক, ল্যাক অফ মানি টু মেক হেলদি ফুড চয়েসেস, স্ট্রেস, এগুলো অ্যাডেড ফ্যাক্টর হিসেবে কাজ করে। নন কমিউনিকেবল ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইম ধরে চলে। কমপ্লিকেশন হলে পিপলকে হসপিটালে ভর্তি হতে হয়, ফলে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হয়ে যায়। একটা এরকম কোনো ফ্যামিলি মেম্বারের যদি একজনের এরকম ইলনেস থাকে, তাহলে ফ্যামিলির ইনকামটা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়ে যায়। তার ফলে চিলড্রেন ড্রপ আউট হয় স্কুলের ক্ষেত্রে, কনজামশন অফ নিউট্রিশাস ফুড খেতে পারে না রেস্ট অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে। মেয়েরা পার্টিকুলারলি ডিসঅ্যাডভান্টেজড অ্যাজ দে আর অফন মোর ভালনারেবল, কেননা ফ্যামিলি এবং সোসাইটিতে তাদের স্ট্যাটাসের জন্য তারা তাই। পভার্টি একটা ফ্যাক্টর যেটা এই ভালনারেবিলিটি আরও বাড়িয়ে দেয়। ছেলেদের থেকে এদের অ্যাক্সেস টু হেলথ কেয়ার অনেক কম, হাউসহোল্ড ইনকামের ওপর এদের কন্ট্রোল অনেক কম, নিজেরা বাড়ির ডিসিশনগুলো নিতে পারে না কেয়ার এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে। আর সাধারণত উইমেন তারা কি করে, লেফট ওভার যেটা থাকে সকলের খাওয়ার পর সেটা খেয়ে বেঁচে থাকে, তাতে হেলদি ডায়েটারি চয়েস থাকে না। তাই উইমেন অ্যাওয়ারনেসটা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে বাড়ানোটা ভীষণ জরুরি, এবং স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট প্রোগ্রামে তারা যাতে পার্টিসিপেট করে এটা আমাদের দেখা দরকার। এল্ডারলির ক্ষেত্রে নন কমিউনিকেবল ডিজিজ যারা 60 বছরের ওপরে যারা রয়েছে, হাই রিস্ক অফ ডেভেলপিং এনসিডি। এজিংয়ের ফলে বডি মেটাবলিজম চেঞ্জ হয়, তার ফলে এনসিডি হতে পারে। এই জন্য ওল্ডার পিপলের ক্ষেত্রে অলসো স্ক্রিনিংয়ে এদের প্রায়োরিটি দিয়ে প্ল্যানিং করতে হবে।